এখানে তোমাকে একটা হিস্ট্রি দিতে গেলে আমরা কিছু জিনিস অবশ্যই খেয়াল করতে হবে। কি কি আমরা করব, কিভাবে আমরা প্রসিড করব। প্রথমেই যেটা করতে হবে, একজন মানুষের সাথে কথা বলতে গেলেই আমরা আমাদের নিজেকে পরিচয় দিই। সেটাকে আমরা বলছি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমার নাম বললাম, তার কাছে আসো কি চাচ্ছ। তুমি যখন তাকে কথা বলবে, ফুল অ্যাটেনশন। কখনোই 2-4-5 জনের মিনিট আমরা গল্পও করব, তার সাথে হিস্ট্রিও জিজ্ঞেস করব, এটা হবে। যখন তার সাথে কথা বলবে, তার সাথেই কথা বলবে, অন্য কারো সাথে। ট্রিট দ্য প্যাশন উইথ রেসপেক্ট। যে কোনো প্যাশনকে তোমাকে মনে করতে হবে এই প্যাশনে তোমাকে হিস্ট্রি দিচ্ছে, এক্সামিন করতে দিচ্ছে, তোমাকে হেল্প করার জন্য, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। তো সেই জন্যই সে তাকে অবশ্যই তোমাকে রেসপেক্ট করতে হবে। আর যদি কোনো এক্সপোজ করতে হয়, তাকে একটা চাদর দিতে হবে, তার সাথে কথা বলতে হবে আগে যে আমি আপনার দেখতে চাই, তাকে একটা স্ক্রিন দিতে হবে, যেন কোনো অবস্থাতেই তাকে পেশেন্টকে সবসময় কথা বলতে দিতে হবে। লেট পেশেন্ট টক। পেশেন্ট তুমি গাইড করবে, তাকে ডিকটেট করবে না। হ্যাঁ, আপনার কি অ্যাবডোমিনাল পেইন? নো, এই কথা বলবেন, আপনার কি সমস্যাটা বলেন। যদি সে বলে অ্যাবডোমিনাল পেইন, পেইনটা কেমন, কখন আসে, এইভাবে তুমি তাকে গাইড করবে। তাকে কখনোই তুমি ডিকটেট করবে না। হ্যাঁ, এটা কি 2 দিন থেকে আসতেছে, এটা কি 2 ঘন্টা ধরে আসতেছে, এইভাবে কথা বলা যাবে। নো লিডিং কোশ্চেন। অনেক সময় এমন কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনটা করলে মনে হচ্ছে এটাতে অ্যান্সার এটাই, সেভাবে করা যাবে না। তাকে বলতে হবে, এমন ভাবে কোশ্চেনটা করবে, তোমাকে বুঝতে হবে যে সে ইয়েস নো অথবা তার থেকেই যেন সে এক্সপ্লেনেশন দেয়। নো শর্টকাট। অনেক সময় আমরা খুব শর্ট, আমার তাড়াহুড়া থাকে, বলেন বলেন কি সমস্যা হবে বলেন, তুমি কি ডায়াগনোস করলো, সেই কি বুঝলো, এটা আসলে বোঝা যায় না। সেই জন্য সেই কাজটা করা যাবে না। অবশ্যই তোমাকে সময় নিতে হবে, সময় দিতে। ট্রাই নট টু রাইট অ্যান্ড টক টু দ্য পেশেন্ট এট দ্য সেম টাইম। অনেক সময় দেখা যায় আমরা একদিকে লিখতে থাকি, আপনার নাম কি, লিখতে শুরু করলেন, আবার আপনার বয়স কত, লিখতে শুরু করে। তা না করে, হয়তো একজন তোমাদের এখন সমস্যা হতে পারে নতুন নতুন, এই জন্য তোমরা যে কাজটা করবে, পরে ক্লাস চলতেছে, তোমরা যে কাজটা করবে, তোমরা সবসময় একটা গ্রুপে যদি হিস্ট্রি নিতে যাও, একজনে কথা বলবে, একজনই সব কথা বলবে, আর বাকিরা প্রয়োজন হলে ওগুলো লিখে ফেলবে। নাম জিজ্ঞেস করে নাম বলার সাথে সাথে একজন লিখবে, তুমি আবার লিখতে যাবে। সেভাবে রোগীর অ্যাটেনশনটা তুমি ড্র করার চেষ্টা করো। একটা হিস্ট্রি নিতে গেলে তার ডিফারেন্ট পার্ট আছে। এখন আমরা হিস্ট্রি যে নিব, আমরা এতক্ষণ বলো যে হিস্ট্রি প্রথম, তার কি কি পার্ট থাকে। একটা হলো পার্সোনাল ডিটেল, দ্বিতীয় নম্বর প্রেজেন্টিং কমপ্লেন অর চিফ কমপ্লেন। এই টার্মগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, systemic inquiry, past medical or surgical history, family history, history of medication or drug history, immunization history, allergic history, personal history, social history, and other history. তোমরা কি আমাকে ফলো করতে পারছো? Yes, sir. Yes, sir. কোনো জায়গায় যদি প্রসেক্টর আওয়াজ করলেই হবে, তাতে আমি বুঝতে পারবো তোমরা ঠিকভাবে আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, ফলো করতে পারছো কিনা। তা নাহলে আমরা যে স্লাইডে যাবো সেই স্লাইডে আমরা কথাটা বলে নেব। তাহলে তোমাকে দেখা ডিফারেন্ট পার্টস একটা হিস্ট্রি যদি নিতে হয়, আমরা এভাবেই সিরিয়ালি যাবে। এখান থেকে কোনো সময় হবে না যে পার্সোনাল হিস্ট্রি নিয়ে তুমি ফ্যামিলি হিস্ট্রি নিবে বা ইমিউনিটি হিস্ট্রি নিবে। তোমাকে এই যে সিরিয়াল, অন্তপক্ষে এই প্রথম পার্সোনাল হিস্ট্রি শুরু করে একেবারে হিস্ট্রি অফ মেডিকেশন বা ড্রাগ হিস্ট্রি আছে, এগুলো তুমি সিরিয়ালি মেনটেন। অনেক সময় হিস্ট্রি অফ মেডিকেশন বা ড্রাগ হিস্ট্রিটা আমরা আগে নেওয়ার চেষ্টা করি, এটা মনে রাখবো। এখন আসো আমরা পার্সোনাল হিস্ট্রিটা বা পার্সোনাল ডিটেইল কিভাবে নিই, পার্টিকুলার, এটাকে আরেক নম্বর হয় পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট।
পার্সোনাল ডিটেল অর পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট। সেখানে আমরা কি কি জিনিস এখানে থাকে, এখানে পাশে দেখবা আরেকটা ছোট্ট করে জিনিস লেখা আছে। এটা যেহেতু তোমাদের হিস্ট্রিটা লিখে এটাকে জমা করতে হয়, সেই জন্যই কে হিস্ট্রিটা নিল সেটা জানার জন্য স্টুডেন্টদের একটা প্রোফাইল থাকে। এই জিনিসটা আলাদাভাবে প্রথম পেজেই লিখতে হয়। স্টুডেন্টের নাম থাকবে, রোল নাম্বার থাকবে, গ্রুপ থাকবে, সেশন থাকবে, ওয়ার্ড নেম থাকবে, রেজিস্ট্রেশন নাম থাকবে, বেড নাম্বার থাকবে। এই টোটাল জিনিসটাই তোমাকে তোমার হিস্ট্রির যে শীট লিখবে, যে খাতাটা হবে, তার প্রথমেই এই জিনিসগুলো সেখানে অবশ্যই লিখতে হবে। তাহলে আমি বুঝতে পারবো, কারণ এটা লিখে কমপ্লিট করে তোমাকে কিন্তু জমা দিতে হবে। 10টা হিস্ট্রি, থার্ড ইয়ারে 10টা হিস্ট্রি কমপক্ষে জমা দিতে হবে। এটা জমা না দিলে সে এলিজেবল হবে না, বা ওই যে আমাদের থার্ড ইয়ারে ফাইনাল একটা টার্ম পরীক্ষা হবে, সেই পরীক্ষায় সে এলিজেবল হবে না। এই জন্য তোমাদের এখন থেকে মনে রাখতে হবে যে এটা আমরা করব। এই জন্যই 10টা হিস্ট্রি রাখার জন্য যেভাবে প্রসিড করবে সেগুলো এখন আমরা বলে দিচ্ছি। তো পার্টিকুলার পেশেন্ট করতে গেলে সেখানে দেখো আমরা কি আছে, পেশেন্টের নেম, ফাদার আর মাদার নেম অথবা হাজবেন্ড লিখতে হবে। তারপর এজ, সেক্স, ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস, অকুপেশন, অ্যাড্রেস। অ্যাড্রেসের মধ্যে দুটো থাকবে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। কন্ট্যাক্ট নাম্বার, এটা ল্যান্ড ফোন হতে পারে, মোবাইল ফোন হতে পারে। ডেট অফ অ্যাডমিশন উইথ টাইম, ডেট অফ এক্সামিনেশন উইথ টাইম। এইটা তোমাকে কিন্তু অবশ্যই মানে টাইমটা ফিক্স করে লিখতে হবে। তাহলে এখানে পার্সোনাল গুলো অফ দ্য পেশেন্ট বা পার্সোনাল ডিটেল বলতে আমরা এই যে জিনিসগুলো বুঝতেছি, এইটা তোমাকে অবশ্যই একটা হিস্ট্রি লেখা প্রথমে এটা থাকতেই হবে। এবং যে দেখবে এই সুন্দর করে এই জিনিসটা লিখবে, এবং হাতের লেখা অবশ্যই কাটাকাটি হবে না, কাটাকাটি করলে অবশ্যই ব্যাড ইমপ্রেশন হয়। যার জন্য প্রথম দিক থেকে তোমাদের এই নাম ঠিকানাগুলো প্রথম পেজের উপরে থাকবে। তারপরে তোমরা যখন এই জিনিসগুলো লিখবে শুরু করবে, তখন যেন এই লেখাগুলো সুন্দর হয়। বারবার একটা নাম লিখতে গিয়ে আবার কাটে, আবার লেখা, বয়স একবার লিখতে গিয়ে আবার কাটে। এবং বয়সের সাথে যেমন এইজ 23 ইয়ার্স, দেখা যায় 23 লিখে বসে আছে, ইয়ার্সটা লেখে না। ঠিক আছে, এইভাবে তোমাকে কিন্তু এই সবগুলো লিখতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এটা সবসময় আমরা মেন করি একটা মেইলিং অ্যাড্রেস। তোমাকে যেন ওই অ্যাড্রেসে একটা লোক খুঁজে পায়। তাহলে কি থাকতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস আমাদের সাধারণত বাসার একটা নাম্বার থাকে বা ফ্ল্যাট নাম্বার থাকে, আমাদের বিল্ডিং এর কোনো নাম থাকে, ওই রোড নাম্বার থাকে, ওই এলাকার নাম্বার থাকে। এগুলো তোমাকে ডিটেলস তোমাকে লিখতে হবে। পার্মানেন্টের মধ্যে সাধারণত আমার গ্রামের বাড়ির নাম থাকে, গ্রামের নাম থাকে, পোস্ট অফিস থাকে, হ্যাঁ, উপজেলার নাম থাকবে এবং ডিস্ট্রিক্ট। এগুলো তোমরা স্পষ্ট করে কিন্তু এই প্রেজেন্ট ইংলিশ লিখবে। কারোই যেন এখানে ভালো থাকে না চন্দনাইট চট্টগ্রাম এভাবে লিখলে চলবে না, বা স্লাইড চট্টগ্রাম এভাবে লিখলে কখনোই হবে না। এবং যদি শর্টকাট করে লিখতে যাও, এটা দৌড়বে। ঠিক আছে, তোমাকে এখানে পাঠিয়ে দিলাম, এই লোকটাকে তুমি খুঁজে নিয়ে আসো, তখন দেখবে তুমি বিব্রতকর অবস্থায় পড়বে এবং একটা হয়তো সাধারণ অংশে বকা দিয়ে ফেলে। এইগুলো যেন কোনো অবস্থায় না হয়, তোমাকে এগুলো ডিটেলস লিখতে হবে। কন্ট্যাক্ট নাম্বার মানে ভুল করবে না, অবশ্যই লিখবে। ডেট অফ এডমিশন, সেখানে আরেকটা জিনিস আসবে টাইম, কখন ভর্তি হলো, সে কি দুপুর 12টায় নাকি রাত্র 12টায়। ডেট অফ এক্সামিনেশন, তুমি কোন ডেটে, তুমি হয়তো রুগীটা 2 দিন আগে ভর্তি হলো, তুমি আজকে ট্রিটমেন্ট করে আগের মতো সেই পেইন টেন্ডারনেস পাবে না, সেটা তো ট্রিটমেন্ট করে সে হয়ে যেতে মানে সাবসাইড করে যেতে পারে, অথবা রুগীটা এখন হয়তো অপারেশন করে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ওই দিন যা পাবে সেটাই তোমার কমপ্লেন, ওই দিন যা এক্সামিন করবে সেটাই তোমার ফাইন্ডিং। অবশ্যই তুমি সেভাবেই লিখবে। প্রেজেন্টিং কমপ্লেন, এর পরবর্তী পার্টিকুলার শুরু করে প্রেজেন্টিং কমপ্লেন, অথবা এটাকে আরেকটা নাম চিফ কমপ্লেন। চিফ কমপ্লেন সাধারণত একটা রোগী কি কি নিয়ে আসলো, দেখা যাবে একটা রোগীর জ্বর ছিল, কাশি ছিল, এটা নিয়ে কিন্তু সে হাসপাতালে ভর্তি হয়নি। সে দেখা গেল জ্বরের সাথে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, অথবা তার সাথে কোনো চেস্ট পেইন, অথবা দেখা গেল সে এমন একটা দুর্বল, মাথা ঘুরে পড়ে গেল। এরকম কোন একটা সিচুয়েশন হলে পরে সাধারণত এরা তোমার কাছে আসলো। তো সেই ক্ষেত্রে তোমাকে সেভাবেই তোমাকে ওই কমপ্লেন গুলো লিখতে হবে। when more than one complaint, তখন দেখবে যেটা সিভিয়ারিটি বেশি থাকবে সেটাই প্রথম আসবে, তারপর কম সিভিয়ারিটি, তারপরে কম সিরিয়াল লিখবে। চিফ কমপ্লেন সাধারণত তোমরা শর্টকাট লেখার চেষ্টা করো। শর্টকাট বলতে যেমন হিস্ট্রি অফ অ্যাবডোমিনাল পেইন ফর লাস্ট 2 days অর লাস্ট 2 hours, এইভাবেই শর্টকাট হয়ে যাবে। তার সাথে ভমিটিং থাকবে, ভমিটিং ফর ওয়ান্স অর টুয়াইস, ফর 2 times 3 times, সেটা বলে সেটা লিখবে।
অথবা তার সাথে যদি কোনো লুজ মোশন থাকে, লুজ মোশন 2 টাইমস 3 টাইমস, এভাবে শর্টকাট হবে। এটা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর পরে যে সেটা আসলো, সে প্রেজেন্ট ইলনেসের মধ্যে সাধারণত আমরা কি করব, আমরা একটু ডিটেইলস এখানে কথা বলি, কারণ আমাদের প্রয়োজন হলে আমরা এটা নিয়ে একটা বা দুটা লেকচার নিব, কিন্তু আমরা এটা সম্বন্ধে ভালোভাবে জানতে চাই। ফুল ডিটেইলস অফ দ্য কমপ্লেইন্স অর কমপ্লেইন, আমরা যে হিস্ট্রিটা নিলাম সেটাকে আমরা পুরো জিনিসটাকে ডিটেইলস আমরা জানতে চাই। গেট রিসিট ব্যাক টু দ্য বিগিনিং অফ দ্য ট্রাবল, সবসময় জিজ্ঞেস করতে হবে আপনার কখন থেকে এটা শুরু হলো, মাঝখান থেকে যখন হবে এটা কিন্তু তখন ক্লিয়ার আসবে না। সেজন্যই গেট রাইট ব্যাক টু দ্য বিগিনিং অফ দ্য ট্রাবল। ইজ কমপ্লেন্স ফুললি অ্যানালাইজ, কিভাবে করবে দেখো, যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি যে পেইন, যদি কোনো একটা পেইন বলে তো প্রথমে আমরা জিজ্ঞাসা করব কোথায় পেইনটা, সাইটটা কোথায়, টাইম এন্ড মোড অফ অনসেট, এটা কি সাডেন নাকি গ্রাজুয়াল, সিভিয়ারিটি কেমন, তার নেচারটা কি, শেকিং, বার্নিং, স্ট্যাবিং, কনস্ট্রিক্টিং, থ্রবিং, প্রোগ্রেশনটা কেমন, এটা কি যেভাবে আছে সেভাবে আছে নাকি বাড়ছে নাকি কমছে, ডিউরেশন কতক্ষণ ধরে টাইম আমরা বলবো, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর অথবা রিলিভিং ফ্যাক্টর, এটা কি নড়াচড়া করলে বেড়ে যায় অথবা কোনো খাওয়ার বেড়ে যায় অথবা খালি পেটে হলে বেড়ে যায়, যেটা হচ্ছে অ্যাগ্রাভেটিং কিছু ফ্যাক্টর থাকবে সেটাও যাবে। রেডিয়েশন, রেডিয়েশন বললাম ব্যথাটা শুরু হলো এপিগেস্টিয়াম, এটা কি কোনো তলপেটের দিকে চলে যায় কিনা, এটা কোনো ব্যাকে চলে যায় কিনা, এটা কোনো চেস্টের দিকে চলে যায় কিনা, দিস আর দ্য রেডিয়েশন। তারপরে আমরা কজ খোঁজার চেষ্টা করি। এইভাবে একটা পেইন যখন বলবে তার এই জিনিসগুলা তোমাদেরকে ক্লিয়ার কাট জিজ্ঞেস করতে। প্রেজেন্ট হিস্ট্রিটা যখন আমরা লিখতে যাব, প্রেজেন্টে লিখতে গেলে অবশ্যই আমাকে কিছু জিনিস জানতে হবে। সেখানে একটা জিনিস আসে সিস্টেমিক ইনকোয়ারি, প্রতিটা সিস্টেম সম্বন্ধে আমাকে জানতে হবে, জিজ্ঞেস করতে হবে। সেটা আমরা কি জিজ্ঞেস করব, কিভাবে আমরা ফার্দার যাব, প্রসিড করব। চিফ কমপ্লেইন রিলেটেড টু দ্য গ্যাস্ট্রিক সিস্টেম কন্টিনিউ দ্য জিআইটি ইনকোয়ারি। আমরা কেমন, যেমন একটা কোনো অ্যাবডোমিনাল পেইন আসতো, ভমিটিং অথবা লুজ মোশন, তখন আমরা বুঝবো যে এটা জিআইটি রিলেটেড, তখন আমরা সেটা দিক থেকে শুরু করব। এখানে একটা জিনিস আসতেছি আমরা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের কি কি কোশ্চেন সাধারণত আমরা জিজ্ঞেস করতে চাই, এগুলোর মধ্যে একটা মানে তার ওয়েট সম্বন্ধে জিজ্ঞেস করবো, ওয়েট বাড়লো কমলো, কতদিন ধরে কমলো, এগুলো জানবো। তার ক্ষুধার কি অবস্থা, অ্যাপেটাইট কি আছে, ডিসপেসিভ, ডিফিকাল্টি ইন সোয়ালিং, খেতে গিয়ে কোনো ব্যথা হচ্ছে কিনা, নাউসিয়া, ভমিটিং, হার্টবার্ন। হার্টবার্ন বলতে আসলে কার্ডিয়াক যে বার্ন সেটা মধ্যে কোনো জ্বালা পোড়া। হার্টবার্ন বলতে আমরা এখানে একটা সময় দেখবে এই কথাটা শুনবে ক্লিনিক্যাল টার্মে এসে, হার্টবার্ন হলো রেস্ট্রেস্টন, লোয়ার রেস্ট্রেস্টনাল একটা পেইন, যেটা বুকটা জ্বলবে মনে হয়, কোথাও যদি কারো কোনো সময় বার্ন হয় তখন দেখবে ওখানে জ্বলতে থাকে, বার্নিং সেশন আমরা সেটাকে বলি। আমাদের যখন কারো জিডুনাল আলসার অথবা গ্যাস্ট্রিক আলসার থাকে, বা আমরা যখন অনেক সময় অনেকে খেয়াল করবে যে আমরা যদি একটা সিঙ্গারা খাই অথবা একটা চমচা খাই বা এরকম যদি কোনো একটা কিছু খাই, যখন দেখবে অ্যাসিডিটি বেড়ে যায় স্টোমাকে, তখন এই যে রেট্রোস্টেরনাল লোয়ার মানে চেস্টে মিড লাইনে স্টানামে ওই বরাবর, তো সেখানে দেখবে যে জ্বলছে, আমরা সেটাকেই বলছি হার্টবার্ন। এই হার্টবার্ন কিন্তু আসলে হার্টের কোনো পেইন না, এটা হলো পিউডি, পিউডি বলতে পেপটিক আলসার ডিজিজ, তারই সাধারণত। হেমাটাইটিস বলতে আমরা বুঝি ব্লাড ভমিটিং, মানে ব্লাড ভমিটের সাথে আসতেছে। ফ্ল্যাটুলেন্স, আমরা সাধারণত গ্যাস হয় যে কথা বলি, অনেকে ফ্রিকুয়েন্টলি ফ্ল্যাটাস পাস করে, সেটাকে আমরা বলছি ফ্ল্যাটুলেন্স। সবসময় যে গ্যাস গ্যাস অনেকেই বলবে, দেখবে হয়তো উপর দিকে গ্যাসটা উঠতে পারে অথবা নিচের দিকেও তার যেতে পারে। তার সাথে জন্ডিস, ইয়েলো কালার মধ্যে স্কেলেরা অথবা স্কিন যদি হয় সেটাকে আমরা জন্ডিস বলছি। অ্যাবডোমিনাল পেইন, ফ্যাট ইনটলারেন্স, অনেক সময় অনেকে বলবে যে আমি যখন বিরিয়ানি খাই, পোলাও খাই বা মাংস যে খাই তখন আমার ব্যথা হয় অথবা আমার গ্যাস জমে, এটা এক ধরনের কমপ্লেন করতে পারে। কনস্টিপেশন বললেই বুঝতে পারছো যে হার্ড স্টুল হয়ে যায়, তার যে রেগুলার যে বাউলটা হবে সেটা হয় না, এই বাউলটা হয়তো 3-4 দিন পর পর তার মোশন হয়, আমরা সেটাকে বলছি কনস্টিপেশন। ডায়রিয়া হলে লুজ মোশন। মেলিনা একটা কথা আছে, সেটা হলো অল্টার্ড ব্লাড ইন দ্য স্টুল,
সাধারণত আমরা ব্লাড দেখলে ব্রাইট শেড কালার অথবা কালো কালার দেখি। এক্ষেত্রে বডিতে যদি আপার জিআইটিতে কোনো ব্লিডিং হয়, ব্লিডিংটা যদি অল্টার্ড হয়ে যায়, তখন সেটা দেখতে সাধারণত আমরা অনেক সময় দেখেছি যে আলকাত্রা, এইটা নাম তোমরা হয়তো শুনেছো। এই যে তার কালার কোনো যদি দেখা যায় আলকাত্রা, সেই কালারে অনেক সময় পায়খানা হতে পারে বা স্টুল মুভ করতে পারে, সেটাকে আমরা বলছি ম্যালিনা। রেকটাল ব্লিডিং, সাধারণত এটা পাররেক্টালি অনেকে দেখবে ফ্রেশ ব্লিডিং হয়, তখন সেটাকে বলছি রেকটাল ব্লিডিং। আর একটা হলো স্টুল, স্টুলের কি কালার, সাধারণত এটা কি ইয়েলোইশ কালার থাকে, এটা যদি হোয়াইট হয়ে যেতে পারে, ডার্ক কালার হতে পারে, যে কালার আসে সেই কালার আমরা দেখবো। তার কনসিস্টেন্সি সাধারণত সেমি সলিড থাকে নরমালি, এটাকে যদি বেশি লুজ হয়ে যায় ওয়াটারি হয়ে যেতে পারে, এটা যদি বেশি হার্ড হয়ে যায় এটা একেবারে হার্ড স্টোনি হার্ডও হয়ে যেতে পারে, আমরা সেটা দেখবো। এরপর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, আমরা কি কি জিজ্ঞেস করবো, তার কাশি আছে কিনা, তার কফ বের হয় কিনা, স্পুটাম যেটাকে আমি বলছি, হেমোপ্টাইসিস মানে কাশির সাথে রক্ত যায় কিনা, হুইজ এক ধরনের চিকন বাঁশির মতো আওয়াজ হয়, সেটা হচ্ছে কিনা তার, এটা আমরা যদি বাইরের থেকে তার চেস্টের কাছাকাছি নিয়ে আসি কানটা, তখনই আমরা শুনতে পারবো চিকন বাঁশির মতো আওয়াজ হচ্ছে। ডিসনিয়া হলো রেসপিরেশন নিতে গেলে তার চেস্টে কোনো ব্যথা হয় কিনা, চেস্ট পেইন, এইখানেই সাধারণত চেস্ট পেইন, আমরা রেসপিরেশন রিলেশন না, নর্মালি তার চেস্টে ব্যথা হচ্ছে সেটা। তার সাথে আমরা স্মোকিং, সে সিগারেট খাচ্ছে কি না খাচ্ছে এটা সম্বন্ধে আমরা ডিটেলস নিব, কি নেবো সেটা পরে আমরা আসতেছি। ইউরোলজিক্যাল সিস্টেমের মধ্যে আমরা কি করব, সাধারণত কিডনি থাকে লয়েনে, সেজন্য লয়েন পেন আছে কিনা, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা আছে কিনা, নকচুরিয়া বলতে রাত্রেবেলা প্রস্রাব হয় কিনা, কতবার প্রখানা আমাদের খেয়াল করবে তোমরা, তখন আমরা যখন সকালে আমরা বাথরুমে যাচ্ছি, দুপুরে হয়তো একবার যেতে হতে পারে, আবার হয়তো বিকেলে বেশি হয় না কিন্তু 3 বার বা 4 বার শুধু হয় না। সাধারণত আমরা রাত্রে ঘুমানোর পর সাধারণত আমরা উঠি না, এটাকে নকচুরিয়া বলা হয়। এবং রাতের বেলা প্রস্রাব করতে উঠতে গেলে, এটা সাধারণত যাদের প্রোস্টেট এনলার্জ থাকে বৃদ্ধ তাদের বেশি হয়। হেমাচুরিয়া মনে হয় ইউরিনের সাথে ব্লাড যাওয়া, ওখানে আমরা হেমাটামিসিস ভমিটেশনে যাওয়া, হেমাপটাইসিস কাশির সাথে যাওয়া রক্ত, আর হেমাচুরিয়া হলো প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। ইউরিনারি স্ট্রিম, সেটা কি খুব স্লো স্ট্রিম নাকি নর্মাল আছে, অথবা তার পুয়ার স্ট্রিম, সেখানে ফোটা ফোটা পড়ে, এভাবে হতে পারে। ইনকন্টিনেন্স, প্রস্রাবটাকে ধরে যাওয়া যাচ্ছে কিনা, আমি এখন আমাকে যখনই 300 এর উপর আসে তখন ইউরিনের রিফ্লেক্স আসে, যদি রিফ্লেক্সটা থাকে, যদি আমি ভলেন্টারি তখন এটাকে স্কুইজ করে আমি এটাকে প্রিভেন্ট করতে পারি, প্রস্রাবটা নাও করতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসে যখন এই কন্ট্রোলটা থাকে না, তখন ওখান থেকে ফোটা অথবা প্রস্রাবটা হয়েও যেতে পারে, সেটাকে আমরা বলছি ইনকন্টিনেন্স। ইউরোথ্রাল ডিসচার্জ, ওখান থেকে বিভিন্ন ধরনের ডিসচার্জ আসতে, পাস আসতে পারে, অন্যান্য ডিসচার্জ। কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে সাধারণত অ্যানজাইনা হলো, এটাই হলো হার্টের পেইন, এটাও একটা পেন, রেস্ট্রেশনাল পেইন, কিন্তু এটা ওই হার্ট বার্নের মতো বার্নিং সেন্সেশন না, এটা হলো সিভিয়ার কনস্ট্রিক্টিং টাইপের পেইন, মনে হচ্ছে চেস্টটাকে চেপে ধরে আছে, শ্বাস আর করা যাচ্ছে না, তখন সেটাকে আমরা বলছি অ্যানজাইনা। এবং এটাই হলো কার্ডিয়াক পেইন, হার্টের থেকে এই ব্যথাটাই সাধারণত আসে। ডিসনিয়া, রেসপিরেটরি মানে রেস্ট এবং এক্সারসাইজ, শ্বাস করতে সে কষ্ট হচ্ছে, বারবার ফ্রিকোয়েন্সি তার বেড়ে যাচ্ছে, সেটা পালপিটেশন, হার্টবিটটা তার বেড়ে যাওয়া, এবং এটা হলো নর্মালি দেখা আমাদের যে 80 পার মিনিট হচ্ছে, আমরা কিন্তু কোনো টের পাচ্ছি না। যখনই একটা লো কনসিয়াসনেস বুঝতে পারবে তার হার্টবিট বেড়ে যাচ্ছে, মানে বুকের মধ্যে হার্টবিটটা সে নিজে বুঝতে পারছে, তখন তাকে আমরা পালপিটেশন বলছি। অ্যাঙ্কেল সোয়েলিং, সাধারণত হার্টে যদি কোনো সমস্যা থাকে দেখা যায় অ্যাঙ্কেল সোয়েলিং হয়ে যায়। অ্যাঙ্কেল সোয়েলিং অন্য কারণেও হতে পারে, সেটা কোনো ট্রমার জন্য হতে পারে, কোনো হাইপোপ্রোটিনিয়ামের জন্য হতে পারে, কিডনি ফাংশনের জন্য অনেক সময় ইম্পারফেকশন হতে পারে, কিন্তু ইউজুয়ালি যদি কার্ডিওভাস্কুলার থাকে তখন আসলে অ্যাঙ্কেল সোয়েলিংটা হয়, এটা তোমাকে জানতে হবে। ক্লডিকেশন, ক্লডিকেশন হলো একটা, এগুলো একটা ডেফিনেশন আলাদা আছে। সাধারণত আমরা কোনো সময় যদি লিম্বের কোনো ভেসেল ন্যারোয়িং হয়ে যায়, লিম্বের কোনো যদি ভেসেল যদি ন্যারোইং হয়ে যায়, তখন আমরা সাধারণত ওখানে ব্লাড সাপ্লাইটা কম হয়ে যায়। এইটা যদি একটা পেশেন্ট রেস্টে থাকে তখন সাধারণত এই ব্যথাটা হয় না। যখন সে এক্সারসাইজ করতে যায়, যখন সে হাঁটতে যায়, তখন কিছু দূর গেলে পরে এক্সারসাইজ হওয়ার পরেই ওই জায়গাটায় ভেসেলটা যেহেতু ন্যারো হয়ে গেছে, কমপ্লিট ব্লাড সাপ্লাইটা সে ওখানে দিতে পারে না, দিতে না পারলে ওখানে ইস্কিমিয়া হয়, ইস্কিমিয়া হলে সেখানে অ্যানারোবিক রেসপিরেশন হয়, ফলে সেখানে ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে যায়, মেটাবলিক অ্যাসিডোসিস হয়, যখনই হয় তখন সেখানে সে পেইন ফিল করে। এবং এইটাকে বলছি যে ইনিশিয়ালি থাকবে না,
কিছু দূর যাওয়ার পরে তার পেইন হবে, এইটা কি সাধারণত ক্লাউডিকেশন পেইন। তোমরা এটা অনেক সময় পাবে যখন লিম্ফ ইসকিমিয়া বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ পড়বে, তখন এটা খুব বেশি লাগবে এই কারণে। এবং এই কোয়ার্ডিনেশন পেইন অন্য ক্ষেত্রে হতে পারে, যেমন আমার হাতে যদি এক্সিলারি ভেইন যদি ন্যারো থাকে, আমি যদি লিখতে চাই, অনেক সময় দেখবো অনেক লিখবে, হঠাৎ করে দেখবো যে কিছুক্ষণ পর হাতের মধ্যে খুব ব্যথা হচ্ছে, তুমি আর লিখতে পারছো না, তোমাকে রেস্ট নিতে হচ্ছে। রেস্ট নিলে আবার সেটা চলে যাবে। এই যে পেইনের সিকুয়েন্সটা, পেইন থাকবে না, কাজ করলে ব্যথা আসবে, আবার রেস্ট নিলে ব্যথাটা চলে যাবে, এই সিকুয়েন্সটা যার থাকবে তখন তাকে বলছি ক্লাউডিকেশন পেইন। এটা বিভিন্ন জায়গায় হতে পারে। ভেরিকোজ ভেইন, ভেরিকোজ ভেইনটা হলো ডাইলেটেড ভেইন ইন দা, যে কোনো লিম্ব, সাধারণত লোয়ার লিম্বে বেশি হয়, সেখানে ডাইলেটেড থাকবে, টর্চুয়াস থাকবে, এলংগেটেড থাকবে। এই তিনটা ক্যারেক্টারিস্টিক যখন থাকবে একটা ভেইনের, তখন সেটাকে বলছি ভেরিকোজ ভেইন। অবশ্যই গাইনোকোলজিক্যাল হিস্ট্রি, নার্ভাস সিস্টেম। গাইনোকোলজিক্যাল হিস্ট্রির মধ্যে আমরা এখানে শর্ট হিস্ট্রি নেব সার্জারি ক্ষেত্রে। এলএমপি, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, ভ্যাজানাল ডিসচার্জ, ভ্যাজানাল ব্লিডিং, প্রেগন্যান্সি, তার কয়টা প্রেগন্যান্সি হলো, এখন বর্তমানে তার প্রেগন্যান্সি আছে কিনা, এগুলো ডিটেলস নিব। নার্ভাস সিস্টেমের মধ্যে হেডেক আছে কিনা, ফিটের কোনো হিস্ট্রি আছে কিনা, ডিপ্রেশন, ফেশিয়াল অন লিম্ব উইকনেস, এটা আছে কিনা অবশ্যই আমরা দেখব। তোমরা ফলো করতে পারছো সবাই? Yes, sir. জি স্যার। এবার আসো সিস্টেমিক মাসকুলার সিস্টেম আমরা কি জানি। সেখানে মাসেল পেইন, তোমরা দেখবে এখানে অসময় কাফ মাসেল ব্যথা করছে, থাইয়ের মাসেল ব্যথা করতে পারে, ব্যাকের মাসেল ব্যথা করতে পারে। বোন অ্যান্ড জয়েন্ট পেইন, যে কোনো জায়গায় বোনের পেইন, ভিতরে ব্যথা লাগতে পারে, তার সাথে জয়েন্ট মুভমেন্ট করলে জয়েন্ট ব্যথা লাগতে, জয়েন্ট সোলিং হয়ে যেতে পারে। লিমিটেশন অফ মুভমেন্ট, দেখো যেভাবে আমরা মুভমেন্ট করি, মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হতে পারে, ইভেন উইকনেসও ডেভেলপ করতে পারে। সেগুলো আমাকে জানতে হবে, কোয়ারি দিয়ে বুঝতে হবে। মেটাবলিক বা এন্ডোক্রাইন সিস্টেম যদি এরকম কিছু হয়, তখন সেখানে দেখো ব্রুইজিং বা ব্লিডিং, আচ্ছা ব্রুজিং আর ব্লিডিং, তোমরা কি শুনতে পাচ্ছ? নেটে একটু দেখলাম সমস্যা করছে। জি স্যার, শুনছি স্যার। শোনা যাচ্ছে স্যার। ব্রুজিং, আচ্ছা, স্যার। ব্লিডিং, তারপরে সোয়েটিং, থার্স্ট। পুরো এটা যেমন থার্স্টটা সাধারণত ডায়াবেটিস হলে সেটা হয়, পুরো সেখানে ডায়াবেটিসের জন্য অন্যান্য কাজ হয়, অ্যালকোহল সে নিচ্ছে কিনা, ওয়েটটা তার লস বা গেইন হচ্ছে কিনা, সেগুলো সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করতে হবে মেটাবলিক। এবার আসো আমরা মেডিকেল বা পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি, আমরা কি কি জিনিসের সাধারণত নিব, সেগুলো সম্বন্ধে আমাদের কিছু কোয়ারি থাকা দরকার। একটা হলো তার রিউমেটিক ফিভার ছিল কিনা। রিউমেটিক ফিভার বলতে এখানে তোমরা মেডিসিনে পড়বে, তার জ্বর থাকে, তার সাথে জয়েন্ট পেইন থাকে ছোটবেলায়, এটা তো এবং এটা পরবর্তী সিকুয়েলি অনেক সময় কিডনি ফাংশন তার ইম্পেয়ার হতে পারে, অনেক সময় হার্টের ভালভের সমস্যা হতে, যার জন্য রিউমেটিক ফিভার আছে কিনা এটা সম্বন্ধে জানতে হবে। এটা রিউমেটিক ফিভার কি ডিটেলস তোমরা পরে জানবো। টিউবারকুলোসিস হইলো কিনা, র্যাজমা আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, জন্ডিস আছে কিনা, কোনো অপারেশন হলো কিনা, কোনো অ্যাক্সিডেন্ট হলো কিনা, কোনো ব্লাড ট্রান্সমিশন লাগবে, কারণ থ্যালাসেমিয়া পেশেন্ট, তার হয়তো রিপিটেড ব্লাড ট্রান্সমিশন লেগেছে কিনা, অথবা কোনো মিসম্যাচ, কোনো ব্লাড ট্রান্সমিশন হিস্ট্রি আছে কিনা, মেল্ট অ্যান্ড ইনলেট, এগুলো আমার পাস্ট মেডিকেল হিস্ট্রির মধ্যে অবশ্যই তোমাকে জানতে হবে, লিখতে হবে। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে দেখো, ফ্যামিলি হিস্ট্রির মধ্যে কারো ডায়াবেটিস আছে কিনা, তাহলে সে ডায়াবেটিক প্রণ হতে পারে। হাইপারটেনশন থাকলে সেখানে হতে পারে, হার্ট ডিজিজ থাকলে, মেলিগনেন্সি এবং কজ অফ ডেথ, এগুলো তোমাকে আওয়াজ দেখতে হবে। এবং এই ফ্যামিলি হিস্ট্রির মধ্যে কারা কারা দেখবে, সাধারণত ফাদার, মাদার, সিবলিং, স্পাউস, চিলড্রেন, ক্লোজ রিলেটিভ, এদেরকে সাধারণত আমরা এগুলো দেখবো। মেনস্ট্রুয়াল হিস্ট্রি একটা কথা বলছিলাম, যে কোনো একটা ফিমেল পেশেন্ট আছে, অবশ্যই তোমাকে মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা নিতে হবে। আর সেটা হলো সাইকেলটা সাধারণত 28 ± 2, এইভাবে আমরা লিখবো। ডেজ, ডিউরেশন 2 to 4 days, যেটাই থাকে সাধারণত। বেশি থাকলে তখন এক কথা, কম থাকলেও ফ্লোটা কেমন, ডিসমেনোরিয়া মানে তোমার ব্লিডিং এর সাথে ব্যথা আছে কিনা, পলিমেনোরিয়া খুব বারবার হচ্ছে কিনা, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড কবে থাকলো, এইজ অফ লাস্ট চাইল্ড, এবং লাস্ট চাইল্ড মানে কবে বাচ্চাটা, ছোট বাচ্চাটার বয়স কত, সেটা সম্বন্ধে জানতে হবে। এনি অ্যাবর্শন, মিসক্যারেজ, নাম্বার অফ চাইল্ড, এগুলো আমরা জানবো। হিস্ট্রি অফ মেডিকেশনের মধ্যে আমরা কি জানবো? এক নম্বরে সে ইনসুলিন পায়, ডায়াবেটিস থাকলে অবশ্যই সে ইনসুলিন পেতে পারে, সেটা পাচ্ছে কিনা সেটা আমরা দেখবো। স্টেরয়েড সে পাচ্ছে কিনা, স্টেরয়েড মধ্যে সাধারণত আমাদের কিছু ড্রাগ থাকে, এগুলো সম্বন্ধে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সেটা নোট করতে হবে। এনএসআইডি সাধারণত ব্যথার ওষুধ কি পাচ্ছে, কন্ট্রাসেপটিভ পিল সে খাচ্ছে কিনা, অ্যান্টিবায়োটিক হলে মেজর কিছু অ্যান্টিবায়োটিক কোনো অ্যান্টিবায়োটিক পায় কিনা সেটা, এবং আদার কোনো ড্রাগ যদি হরমোন হিস্ট্রি থাকে, যেমন থাইরয়েড হরমোন খেতে পারে,
বা অন্য কোনো ডিজিজের সাথে কোনো হরমোন থেরাপি চলতে থাকে, সেগুলো আমাদেরকে এখানে মেনশন করতে হবে। সোশ্যাল হিস্ট্রির মধ্যে আমরা সাধারণত সোশ্যাল হিস্ট্রিতে ম্যারিটাল স্ট্যাটাস দেখবো, অকুপেশন সে কি করে, ট্রাভেল অ্যাব্রড হলো কিনা এর উপর নির্ভর করে কিছু ডিজিজের উপর, অ্যাকোমোডেশন তার কি আছে, হ্যাবিটাসের মধ্যে স্মোকিং অ্যালকোহল আছে কিনা, আর একটা হলো ডিপেন্ডেন্ট রিলেটিভস, তাদের সম্বন্ধে আমরা জানতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে একটা অটিস্টিক বেবি অথবা ডিসেবল বেবি, তখন তাদের অবশ্যই তাদের ডিপেন্ডেন্ট রিলেটিভস কে আছে, কোথায় আছে এবং কিভাবে চিকিৎসা হবে সেটা আমাকে জানতে হবে। আদার হিস্ট্রির মধ্যে আমরা থেকে সাইকিয়াট্রিক অথবা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা সেগুলো সম্বন্ধে তোমার দেখতে হবে। অ্যালার্জিক হিস্ট্রি আছে কিনা, সেখানে ফুড এবং ড্রাগস। আমাদের দেশে একটা জিনিস তোমরা চিন্তা করবে, আমরা সাধারণত ফুডের কথা চিন্তা করো না, পরীক্ষার সময় আমরা ফুডের কথাটাই আগে বলো। ফুড আসলে আমাদের দরকার নাই, সে প্রন খেলে হয় কিনা, ইলিশ মাছ খেলে হয় কিনা, পান মশলা খেলে হয় কিনা, এগুলো কখনোই বলা দরকার নাই। তোমরা বলবে ড্রাগের কথা, যে কোনো ড্রাগে তার অ্যালার্জি আছে কিনা, কোনো ডাই ইউজ করেছি কোনো কন্ট্রাস্ট সেজন্য সেটার কোনো ইউজ আছে সেটা তোমরা সাধারণত বলবে। এই ফুডের কথাটা আসলে বেশি একটা বলা দরকার নেই। ইমিউনাইজেশনের ক্ষেত্রে আমাদের সার্জিক্যাল ক্ষেত্রে আমাদের শুধু অল্প কয়েকটা জিনিস লাগবে, সেটা হলো টিটানাস। টিটানাসের একদম ইমিউনাইজ আসে কিনা এটা আমরা খুব দরকার। ডিপথেরিয়া শুধু বাচ্চাদের ক্ষেত্রে লাগবে, টিউবারকুলোসিসের ক্ষেত্রে সব বাচ্চাদের, কারণ একবার আমরা ছোটবেলায় বিসিজি টিকা সবাই দিয়েছি এই বয়সে, কিন্তু দেখবা এখন আর বুস্টার ডোজ হতে কেউ নেওয়া হয় নাই, সেক্ষেত্রে অবশ্যই আর কোনো থাকে না, তার ইমিউনাইজেশন থাকে না, সবাই এর জন্য টিবি হতে পারে। হেপাটাইটিস যদি কারো দেওয়া থাকে বি এর জন্য সাধারণত আমরা দেই, সেটা যদি দেওয়া থাকে সেটা মেনে, তাহলে টিটানাস এবং হেপাটাইটিস এই দুটো হলেই আমাদের আপাতত চলে, বাকিগুলো না লিখলেও চলবে। এবার আমরা হিস্ট্রি দেখো, আমরা হিস্ট্রি কিন্তু সবকিছু আমরা নিয়ে ফেললাম, যে কি কি করবো, আমরা যে ফরম্যাটটা দিয়েছিলাম সেগুলো হলো। এখন আমরা যাব একটা পেশেন্টকে এক্সামিন করব। এক্সামিন করতে গেলে অনেকগুলা মেডিসিনে তোমরা যখন দেখবে ওখানে যখন ওরা পড়াবে অনেক ডিটেলস করে পড়ে, কিন্তু আমি চাই যে আমার সার্জিক্যাল যারা আছেন তারা অন্তপক্ষে এখানে যে কতটুকু বলা হলো, এখানে 5টা, তারপরে এখানে আছে 6টা 7টা, এই যে কয়টা জিনিস পয়েন্ট, তোমাদের এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং এগুলো সম্বন্ধে মেনশন করতে হবে। এটা হলো অ্যাপিয়ারেন্স, কোঅপারেশন, কনশাসনেস, ওরিয়েন্টেশন, লিকুইডাস। এটা একেবারে কমন ফর অল। তার সাথে আমি কি দেখবো, এনিমিয়া আছে কিনা, জন্ডিস, ইডিমা, ডিহাইড্রেশন, সাইনাসিস, ক্লাবিং, কোলিনাইটিস, এটা একটা ফরম্যাট। তারপর লাস্টে গিয়ে তোমাকে লিখতে হবে পালস কেমন, তার ব্লাড প্রেশার কি, রেসপিরেশন রেট কি, টেম্পারেচার কত, পেরিফেরাল লিম্ফ নোড। এই পর্যন্ত আমাদের কেউ অনেকে বলে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড জেনারেল এক্সামিনেশনের মধ্যে আসে না, ওটা সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে চলে আসবে। সেটার জন্য আমরা এখানে সার্জারি যারা আছি আমরা ওইটা লিখি না। তাহলে তোমাকে এই কয়েকটা জিনিস অবশ্যই একটা সার্জারি হিস্ট্রি লিখবে, তার মধ্যে জেনারেল এটা থাকতে হবে। সিস্টেমিকের মধ্যে এলিমেন্টারি সিস্টেম সাধারণত আমরা ফ্রম মাউথ টু অ্যানাস, এটা মনে রাখতে হবে। এলিমেন্টারি শুরু হয় মুখ থেকে, শেষ হয় অ্যানাস। অবশ্যই তোমাকে সমস্ত জিনিস করতে হবে। এক্সামিনেশন অফ দ্য মাউথ ক্যাভিটি অ্যান্ড অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এই দুটো হলো আমাদের জন্য, কারণ চেস্টের মধ্যে ইসোফেগাস সেটা আমরা এক্সামিন করতে পারবো না। আর পেলভিক ক্যাভিটি যে অর্গানগুলো আছে সেগুলো সাধারণত পার রেক্টালি খুব পাওয়া যায় না, ব্লাডার ছাড়া বা ইউটেরাস ছাড়া কিছু পাওয়া যাবে না, সেই ক্ষেত্রে আমরা পার রেক্টাল এক্সামিনেশন করবো। কোনো সার্জিক্যাল হিস্ট্রি কমপ্লিট হবে না যতক্ষণ সে পারলেকে এক্সামিনেশনটা না লিখবে। এটাকে আমরা আরেকটা কথা বলি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, ডিআরই। তোমরা এটার নামটা শুনবে বেশি, যে ডিআরই কথাটা বলা হয়, এবং ডিআরই কথা সেটা হলো তোমাকে অবশ্যই ডিআরই কথাটা লিখতে হবে, এবং তোমার এটা যতক্ষণ হিস্ট্রি কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত তুমি এটা না লিখবে। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে সাইজ, শেপ, ডিফর্মিটি অফ দ্য চেস্ট এন্ড মুভমেন্ট অফ দ্য চেস্ট, ব্রেথ সাউন্ড এন্ড এক্সপানশন, এগুলো আমাকে এক্সামিন করতে হবে। কার্ডিয়াল মধ্যে পালস, ব্লাড প্রেসার, এক্সামিনেশন প্রিকর্ডিয়াম। প্রিকর্ডিয়াম কোন জায়গাটা বলে এটা তুমি অবশ্যই জানো, সেটা শুনে। জেনেটারি সিস্টেমের মধ্যে অবশ্যই কিডনিটাকে এক্সামিন করতে হবে, ইউরিনারি ব্লাড এবং এক্সটার্নাল জেনারেটরি। মাসকুলার সিস্টেমের মধ্যে মাসেল, গার্ড, টোন, স্ট্রেন, জয়েন্ট মুভমেন্ট, মোটর ফাংশন। এই মাসকুলার সিস্টেমে এই জিনিসগুলো অবশ্যই তোমাকে দেখতে হবে। নার্ভাস সিস্টেম, মোটর ফাংশন, সেন্সরি ফাংশন, এক্সামিনেশন অফ দ্য ক্রেনিয়াল নার্ভ, এটা তোমাকে সব জানতে। মোটর ফাংশন গুলো কি কি ফাংশন আছে তোমাকে অবশ্যই জানবে। মোটর ফাংশনের মধ্যে মেইনলি হলো তার মাসেল স্ট্রেন থাকে, রিফ্লেক্স গুলো থাকে, সেগুলো দেখতে হবে। সেন্সরি ফাংশন তার সাথে চলে আসবে। এক্সামিনেশন অফ দ্য ক্রেনিয়াল নার্ভ, ইন্ডিভিজুয়াল ক্রেনিয়াল নার্ভকে পরীক্ষা করতে হবে। এখন আমরা যদি কোনো একটা জিনিসকে অ্যাবডোমেন এক্সামিন করতে যাই, অথবা যে কোনো জায়গায় কোনো একটা ইনফেকশন থাকে, এই 4টা জিনিস তোমাকে থাকতে হবে। একটা হলো জেনারেল রুলস, সেটা হলো একটা ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। ইন্সপেকশন, পারকাশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, এটা আমরা অবশ্যই এইভাবে যাব।
আমরা সাধারণত অ্যাবডোমিনাল যদি এক্সামিনের কথা চিন্তা করি, সেখানে ইন্সপেকশনে আমরা কি কি দেখবো, শেপ অফ দ্য অ্যাবডোমেন দেখবো, পজিশন অফ দ্য আমবিলিকাস দেখবো, মুভমেন্ট অফ দ্য অ্যাবডোমেন দেখবো, হেয়ার ডিস্ট্রিবিউশন, এনভার্স কোনো ভেন আছে দেখবো, ভিজিবল পালসেশন আছে কিনা দেখবো, ভিজিবল পেরিস্টালসিস আছে কিনা দেখবো, এনি স্কার মার্ক ফর অপারেশনাল অ্যাক্সিডেন্ট সেটা দেখবো, পিগমেন্টেশন আছে কিনা, ডিপিগমেন্ট আছে কিনা, এনি সোয়েলিং, হার্নিয়াল অরিফিস, ঠিক আছে, আমরা সেইগুলো অবশ্যই দেখবো। পালপেশনের মধ্যে আমরা কি করব, দুইটা হবে, একটা হলো সুপারফিশিয়াল পালপেশন আর একটা হলো ডিপ পালপেশন। সুপারফিশিয়াল পালপেশন এনি লোকাল রাইজ অফ টেম্পারেচার, টেন্ডারনেস, এনি লাম্প, আমরা সুপারফিশিয়াল পালপেশনের মধ্যে এবার দেখব কিভাবে সুপারফিশিয়াল পালপেশন করবে, এটা প্র্যাকটিক্যালি তোমাকে বোঝাতে হবে। যদি না ডিপ পালপেশন হলে পালপেশন অফ দ্য লিভার, স্প্লিন, কিডনি এবং ডিফারেন্ট অন্যান্য যে সাইনগুলো থাকে সেগুলো সাধারণত ডিপ পালপেশনের মধ্যে আসবে। পারকাশনের মধ্যে ডাল কন্টেন্স সলিড ম্যাটেরিয়াল অর ফ্লুইড, আর টিম্পানি কন্টেন্ট গ্যাস। আমরা যখন পারকাস করব তখন যদি কোনো আওয়াজ না আসে তখন সেটাকে আমরা বলছি ডাল। এটা সাধারণত সলিড কোনো ম্যাটেরিয়াল থাকবে অথবা ফ্লুইড থাকলেই ডাল আসবে। আর টিম্পানিক যদি ওই অর্গানের মধ্যে কোনো গ্যাস থাকে তখনই একটা টিম্পানিক আওয়াজ হবে, এবং এটাকে নাম বলা হচ্ছে টিম্পানি, ঠিক আছে। আর চেস্টের ক্ষেত্রে এটা হলো রেজোনেন্স। অসকালটেশনের মধ্যে আমরা কি কি দেখবো, এক নম্বরে অসকালটেশন বাউল সাউন্ড, এনি অ্যাবনর্মাল সাউন্ড, এইটা আমরা দেখব। এরপরে আমরা আসি সেলিন ফিচার, সেটা হলো সামারি। এখন অল দ্য ইম্পর্টেন্ট রিলেটিভ ফাইন্ডিংস স্টার্টিং ফ্রম পার্টিকুলার্স টু দ্য টু অসকালটেশন সামারাইজ ইন সিকুয়েন্সিয়াল ম্যানার। ওই প্রথম থেকে যেভাবে আসবে সেভাবে সামারাইজ করবে, কিন্তু যেগুলো পজিটিভ ফাইন্ডিং এবং ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিং এটা তুমি এখানে লিখবে। তারপর আসলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, সেটা হলো এটা কি, এই একটা ডায়াগনোসিস আমি অ্যাপ্লিসাইড করলাম, তার সাথে আর কি কি ডায়াগনোসিস হতে পারে সম্ভব সেটা করবো। সেখানে হলো রিলেভেন্ট ডায়াগনোসিস, কমন ডায়াগনোসিস, মিনিটস 44 মিনিট এটা শেষ হয়ে গেছে, একটু সময় বাকি আছে আমাদের, আমরা এটা এখনই শেষ করে ফেলবো। এখন শুনতে পাচ্ছ? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে গেলে আমরা দেখবা যে অনেক কিছু রিমোট অনেক কিছু হতে পারে, কিন্তু এত কিছু বলে পারা যাবে না, টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সাধারণত ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা তুমি দুটা বা তিনটা এর বেশি না করাই বেটার। একটা জিনিস তুমি 10টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলে ফেললে তখন সেটা তোমাকে এক্সপ্লেইন করতে হবে। সেই জন্য সাধারণত পরীক্ষার সময় বা যে কোনো সময় ডায়াগনোসিসটা ডিফারেন্সিয়ালটাকে কম রাখার চেষ্টা করবে। এখন এটা হতে পারে যখন তুমি প্র্যাকটিক্যাল লাইফে যাবে তখন অনেক ডায়াগনোসিস তোমার মাথার মধ্যে আসতে পারে, তুমি সেটাকে চিন্তা করতে পারো, কিন্তু এইখানে যখন তুমি চিন্তা করবে তখন কিন্তু আসলে এত চিন্তা করা দরকার নাই। তুমি সাধারণত এমন ভাবে রাখবে যেমন তুমি যেগুলো সেগুলো মানে অ্যান্সার করতে পারো, তার সাথে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তুমি এক্সপ্লেইন করতে পারো। সেই জন্যই সাধারণত তুমি রিলেভেন্ট ডায়াগনোসিস বলি, কমন ডায়াগনোসিস বলি, অর্গান প্রেজেন্ট ইন দ্য স্পেসিফিক রিজন, রাইটিং লিখতে কি কি অর্গান আছে সেই অনুসারে সেখানকার ডিডি তুমি বলবে। তুমি সেটাকে গলব্লাডার নিয়ে আসলে, তুমি প্যানক্রিয়াস নিয়ে আসলে এটা হবে না, এটা হলে তুমি বিপদে পড়ে যাবে, তুমি এক্সপ্লেন করতে পারবে। অ্যাভয়েড রিমোট ডায়াগনোসিস, এমন একটা ডায়াগনোসিস সাধারণত আমাদের দেশে হয় না, আমাদের সেই রোগটা নাই, তুমি সেই রোগটাকে এখানে ডায়াগনোসিস করে বসে থাকলে তখন তোমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। নট মোর দ্যান ওই 3 to 4, সাধারণত তোমরা চেষ্টা করবে 2টা 3টা এভাবে রাখতে। এই 4টা গেলে 4টাকেই তোমাকে এক্সপ্লেইন করতে হবে, হিস্ট্রির মধ্যে তোমাকে এক্সপ্লেইন করে দিতে হবে যে আমি এইটা কেন বললাম, এর ফেভারে কি পয়েন্ট আছে, ডিসফেভারে কি আছে, এই জন্য তোমাকে পয়েন্ট ইন ফেভার এন্ড ডিসফেভার এটা কিন্তু তোমাকে লিখতে হবে, তা না হলে কিন্তু তুমি এখানে বুঝতে পারবে না। এরপর আসো আমি কিছু ইনভেস্টিগেশন করতে চাই। ইনভেস্টিগেশন করতে গেলে আমাদের আবার কিছু জিনিস মনে রাখতে হবে। সাধারণত রিলেভেন্ট ইনভেস্টিগেশন, তোমাকে একটা রোগীর ডায়াগনোসিস করার জন্য যেটা লাগবে তুমি সেটাই করবে। এখন এমন কিছু আননেসারি, যেমন একটা যে জিনিস আল্ট্রাসাউন্ড করলেই হয়ে যায় তোমার ডায়াগনোসিস, সেখানে তুমি অবশ্যই সিটি স্ক্যান দিবে না। যেখানে তোমার একটা ব্লাড কাউন্ট করলেই হয় সেখানে তুমি এমন কোনো ইমোলজিক্যাল টেস্ট দিবে না যেটা তোমার আননেসারি। সেই জন্যই অবশ্যই রিলেভেন্ট ইনভেস্টিগেশনটা তোমাকে দিতে হবে। তোমাকে ওভাবে আলাদাভাবে এমন কিছু বলা যাবে না
যেটা আসলে প্রয়োজন নেই। স্টার্টিং ফ্রম ব্লাড কাউন্ট, ইউরিন অ্যানালাইসিস, ইমেজিং। ইমেজিং বলতে সাধারণত আমরা বুঝি আল্ট্রাসাউন্ডও বুঝতে পারি, অথবা একটা প্লেন এক্সরে যদি আমার প্রয়োজন হয় সেটা। এই পর্যন্ত ইনিশিয়ালি থাকা উচিত। ব্লাড কাউন্টের মধ্যে আমরা বুঝি কমপ্লিট ব্যাকগ্রাউন্ড, সেখানে তোমার হিমোগ্লোবিন পার্সেন্টেজ আছে, ইএসআর আছে, টোটাল কাউন্ট আছে, ডিফারেন্সিয়াল কাউন্ট আছে, প্লাটলেট কাউন্ট, এগুলো সব আমরা ব্লাড কাউন্ট ওটার মধ্যে আমরা পেয়ে যাব। ইউরিন অ্যানালাইসিস, ইউরিন আরই এবং সিএস। সিএস বলতে আমরা কালচার এন্ড সেন্সিটিভিটি, এটা অলওয়েজ করতে হবে। ইমেজিং বলতে বলে আমরা এক্সরে, সাধারণত প্লেন এক্সরে চেস্ট হতে পারে, অ্যাবডোমেন হতে পারে, কেউবি এক্সরে হতে পারে, তার সাথে আমরা আল্ট্রাসাউন্ড হতে পারে, আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন হতে পারে, আপার অ্যাবডোমেন হতে পারে। এভাবে তোমাদের আমরা আগে যাব। টিস্যু ডায়াগনোসিস যদি করতে হয়, সেখানে দুটো অপশন আমাদের আছে। একটা হলো এফএনএসি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। আর একটা আছে বায়োপসি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, আর একটা হলো বায়োপসি। এবং সব সময় মাথার মধ্যে থাকতে হবে কোনটা আমার এখানে অ্যাভেলেবল। এমন একটা ইনভেস্টিগেশন লিখলাম না যেটা সাধারণত রোগী পাচ্ছে না, তো দেখা যাবে চিপার কোন জিনিসটা লিখলে পরে রুগীও করতে পারবে, রুগীর জন্য ইকোনমিক্যাল হবে এবং আমার ডায়াগনোসিসের জন্য হেল্পফুল হবে। অবশ্যই তুমি সেটা লিখবে। আমি যদি যেটা আল্ট্রাসাউন্ড দিয়ে পারবো, অবশ্যই সেটা সিটি স্ক্যান। একটা আল্ট্রাসাউন্ডের দাম হলো 1500 টাকা, একটা সিটি স্ক্যানের দাম হলো 15,000 টাকা। তুমি কোনটা করবে সেটা তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে। একজন ধনী ব্যক্তি ধারণাটা সে হয়তো এটা পারবে, কিন্তু একটা গরিব লোক এটা পারবে না, তাই বলি কি তার চিকিৎসা হবে না? অবশ্যই তার চিকিৎসা হবে। এবং চিকিৎসা করার জন্য আমরা রিলেভেন্ট এবং অ্যাভেলেবল এবং চিপার ইনভেস্টিগেশন আমরা করবো। ফাইনাল ডায়াগনোসিস আমরা কি বলি? সাধারণত ফাইনাল ডায়াগনোসিস একটা হবে। ট্রিটমেন্ট ডিপেন্ড অন দিস ডায়াগনোসিস। সামটাইমস ইট মে চেঞ্জ আফটার হিস্টোপ্যাথিক এক্সামিনেশন। কিছু কিছু ক্ষেত্রে আমরা বললাম এটা অ্যাপেন্ডিসাইটিস, আমরা অ্যাপেন্ডিক্সটা ফেললাম, আমরা যখন হিস্টোপ্যাথিক এক্সামিনেশন করব তখন এটা টিউবারকুলোসিস আসতে পারে, ক্রনিক ডিজিজ আসতে পারে, অ্যাপেন্ডিসাইটিসও আসতে পারে, অথবা এখানে কোনো কার্সিনোমার টিউমার আছে কিনা, এখানে কোনো মেলিগন্যান্সি আছে কিনা, এডেনোকার্সিনোমা, সেটাও তার আসতে পারে। সেই জন্যই ফাইনাল ডায়াগনোসিস ক্লিনিক্যাল যেটা আসতে পারে সেটা মে চেঞ্জ আফটার হিস্টোপ্যাথি করে যেটা ডায়াগনোসিস আসবে তখন সেটাই কিন্তু আলটিমেট ফাইনাল ডায়াগনোসিস। If any abnormal diagnosis, then evaluate the patient again. এখন দেখা যাচ্ছে এমন একটা ডায়াগনোসিস ওখানে চলে আসছে যেটা আসলে আমাদের দেশে নাই, আমাদের এখানে সাধারণত ইনসিডেন্স কম। তখন তুমি সেই ডায়াগনোসিস লিখে বসে থাকো, তখন তুমি দেখবে নিশ্চয়ই কোথাও কোনো ভুল আছে কিনা। অবশ্যই তোমাকে সবকিছু ইভালুয়েট করতে হবে, পেশেন্টকে ইভালুয়েট করে আলটিমেটলি তুমি সেখানে লিখবে। এখন আমরা মোটামুটি সমস্ত হিস্ট্রি যে আসলাম, আমাদের সার্জিক্যাল হিস্ট্রি গুলো এভাবে শর্টকাটে হবে। অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়াল যেভাবে তোমাদের হিস্ট্রিকে বলা হবে তোমরা সাধারণত সেভাবেই লিখবে। কিন্তু আমাদের সার্জিক্যাল হিস্ট্রি গুলো আমি যে ফর্মুলাটা করে বললাম এভাবেই তোমরা চালিয়ে যাবে, এভাবেই শর্টকাটে লিখো। এবং এটা মনে রাখতে হবে তোমাদের কিন্তু এই তোমাদের থার্ড ইয়ারের যখন শেষ হবে ক্লাসগুলো, তখন কিন্তু তোমার প্রতিটা আমার সাবজেক্ট অন্তর্ভাগে সার্জিক্যাল সাবজেক্টে 10টা হিস্ট্রি লিখে একটা ফাইল করে জমা দিতে হবে। কিন্তু সেই জমা দেওয়া না হলে তোমরা কিন্তু অবশ্যই অ্যালাও হবে না। এটা কিন্তু আজকে থেকে বলে রাখলাম। যার জন্য এখন থেকে থাকে যখনই খুলবে তখনই যে যার ওয়ার্ড করলো বা যতটুকু পাওয়া যাবে তার মধ্যে সেই জন্য তখন অনেক কষ্ট হয়ে যাবে। সেই জন্য আগের থেকে তোমরা এই ফর্মেটগুলো যদি আগে থেকে জানা থাকে তখন অনেক ইজি হয়ে যাবে। এটা কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে। আর কোনো তোমাদের এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা বলো দেখি। তোমরা টোটাল স্টুডেন্ট কতজন প্রসেক্টর? 50 জন স্যার। কত? 50 স্যার। 50 জন। এর মধ্যে কতজন প্রেজেন্ট আছো এখন পর্যন্ত? তাহলে তোমরা আর 9 জনের যে যারা পার্সেন্টেজ নাই সেটা আমার কাছে হোয়াটসঅ্যাপ আছে, আমার মেসেঞ্জার আছে আমার, সেখানে বা নর্মাল যে ফেলবো সেখানে তুমি মেসেজ করে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিলে আমি সেটার ব্যবস্থা করব। ঠিক আছে? ওকে স্যার। তোমাদের বুঝতে তোমার এই যে যা বললাম এতক্ষণ, এখানে কোনো কোশ্চেন আছে? কোনো কিছু বুঝতে পারো, ক্লারিফাই করতে হবে। স্যার হেমোপটাইসিস মানে কি স্যার? হ্যাঁ কিটা স্যার হেমোপটাইসিস? ও হেমোপটাইসিস, তুমি ওখানে 3টা টার্ম আমি বলেছিলাম। একটা বলছিলাম হেমোপটাইসিস, একটা বলে হেমাটেমেসিস, আরেকটা বলছিলাম হেমাচুরিয়া। হেমোপটাইসিস মানে বমির সাথে কাশির সাথে সাধারণত রক্ত যাওয়া। কাশি দিলাম, কাশির সাথে যদি রক্ত যায়, কফের সাথে রক্ত যায়, সেটা ফ্রেশও যেতে পারে, সেটা কফের সাথে মিক্সচারও যেতে পারে, অন্য পাস থাকে তার সাথে মিশেও আসতে পারে।
যেটাই আসুক, কফের সাথে যদি রক্ত দেখা যায় সেটাকে বলছি আমরা হেমাটাইসিস। হেমাটাইসিস হলো বমি করলাম, একটা রোগী বমি করে দিল, বমির সাথে যদি রক্ত মিশানো থাকে তখন তো আমি হেমাটেমিসিস। যদি কোনো একটা প্রস্রাব করবে, ইউরিনেশন মিচুরেশন করবে, সেই মিচুরেশন করার পরে সেখানে যদি আমরা দেখি যে তার আছে, রক্ত দেখা যাচ্ছে, রাগ লাল দেখা যাচ্ছে, ক্লটের বেড়া যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি হেমাচুরিয়া। ক্লিয়ার? Yes, sir. Thank you. স্যার প্রেজেন্ট ইলনেসের স্যার নেচার গুলো স্যার কেমনে ডিফারেন্সিয়েট করব? কোনটা কোনটা? প্রেজেন্ট ইলনেস প্রেজেন্ট ইলনেস ইলনেসের নেচার গুলো স্যার কেমনে ডিফারেন্সিয়েট করব স্যার, মানে আর্চিং, স্টেবিং? ও আচ্ছা আচ্ছা, এগুলো যে বললাম তোমাকে, এগুলো যেমন একটা বার্নিং, তুমি যে বুঝতে পারছো যে কোথাও যদি কারো কোথাও পুড়ে যেয়ে থাকে, জীবনে যদি কখনো হয়, তখন যে জ্বালা পোড়া লাগে সেটাকে আমরা বার্নিং বলছি। যখন থ্রবিং বলি, কোনো জায়গায় তুমি দেখবে তোমার যখন হেডেকটা হচ্ছে, হেডেক হয় না এরকম লোক তো খুব কমই আছে মনে হয়, তো হেডেক যদি হয় যখন, তখন দেখবে মাথা কিভাবে টন 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 একটা ভাব করে, এটাকে আমরা বলছি থ্রবিং পেন। যখন স্ট্যাবিং পেন, স্ট্যাবিংটা কি, কোথাও কোথাও যদি কারো কোনো পিন ঢুকে যায়, তখন মনে হবে যে একটা শার্প একটা অবজেক্ট তোমার যে ঢুকে গেল, এই যে পেইনটা, এটাকে বলছি আমরা স্ট্যাবিং পেন। অনেক সময় যদি পিন প্রিক, এটা বলি কিভাবে, যখন তোমাদের কোনো সময় পিন প্রিক খাও তখন যে ব্যথাটা তোমাদের ফিলিংটা হয়। এখন এটা, এই যে এক্সপ্লেনেশন গুলো, এগুলো তোমাকে প্র্যাকটিক্যালি বুঝাতে, প্র্যাকটিক্যালি বুঝতে গেলে অবশ্যই তোমাকে প্যাশন তোমার সামনে লাগবে। এগুলো যতদূর ভাষায় বুঝাতে পারবে তার থেকে তোমাকে প্র্যাকটিক্যালি অনেকটা ভালো বোঝানো যাবে। যেমন কলিকি পেইন। কলিকি পেইনটা কি, একটা পেইন আসলো, কিছুক্ষণ থাকলো, আবার মাঝখানে চলে গেল, ইন বিটুইন আর কোনো ব্যথা নেই, আবার কিছুক্ষণ পর আসলো চলে গেল, আমরা এটাকে বলছি কলিকি পেইন। এইভাবেই সাধারণত তোমাকে এগুলোকে এক্সপ্লেন করতে হয়। ঠিক আছে স্যার? থ্যাংক ইউ স্যার। এগুলো তুমি বইয়ের থ্রুতে যাও, দেখো ওখানে সুন্দর করে বলা আছে। আমি তো এখানে আসলে যেহেতু লেকচার, তোমাদের টাইম শর্ট, অনেক দ্রুত বলতে হয়, অনেক কিছুই এক্সপ্লেন করা যায় না, এই জন্যই আসলে তোমরা একটু বইয়ে যাবে, তোমরা হিস্ট্রি টেকিংটা খুব ভালো করে পড়বে। একবার পড়লে হয়তো বুঝতে পারবে না, জাস্ট পড়ে যাবে। এখন কোনো মুখস্থ করা দরকার নেই, কিছু দরকার নেই, তুমি জাস্ট গল্পের মতো করে তুমি প্রথম যে কয়েকটা 3-4টা চ্যাপ্টার আছে তোমাদের ক্লিনিক্যাল মেথডে, আমরা সাধারণত এখানে হ্যামিল্টন বেলিটাকে পছন্দ করি, কিন্তু অনেকেই আছে যারা এস দাস পছন্দ করে। তোমরা এস দাসেও অনেক ডিটেলস করে লেখা আছে, সেখানে তুমি পড়তে পারবে, কোনো সমস্যা নাই। সেখান থেকে প্রথমে 3-4টা চ্যাপ্টার জাস্ট পড়বে, জাস্ট পড়ে যাবে, কোনো ওখানে তুমি বোঝা দরকার নেই, তুমি কি বুঝলে না বুঝলে সেটা দরকার নাই, তুমি তো শুধু পড়ে যাও। দেখবে একসময় যখন আমরা এই কথাগুলো যখন বলবো, কথার সাথে তোমার ওখানে মিলে আসবে, তখন তোমার মাথার মধ্যে ওটাকে ইমপ্রিন্টেড হয়ে যাবে। সেই জন্যই তোমরা শুধু পড়বে, আমার আর কিছু কথা হলে তুমি শুধু পড়বে। ঠিক আছে? ওকে স্যার। এসদাসটাই আমরা সাধারণত এখানে এসদাসই বেশি পছন্দ করি। আর তার সাথে যদি কেউ ভালো আরো পড়তে চাও, সে ওই হ্যামিল্টন বেলি একটা ক্লিনিক্যাল পড়তে পারো, নরমান ব্রাউজে একটা আমাদের সার্জিক্যাল ক্লিনিক্যাল আছে হ্যান্ডিক্যাপ, সেটাকে তুমি পড়তে পারো। তবে সাধারণত দেখবা যে সবাই এটাকে একটা এসদাস একটা বই আছে, ক্লিনিক্যাল সার্জিক্যাল ক্লিনিক্যাল মেথড, এটা তোমরা সবাই কিনে নিবে, এবং এগুলো কিনে নিয়ে প্রথম থেকে যে চ্যাপ্টার গুলো আছে, 1টা 2টা 3টা 4টা মনে হয় 4টা চ্যাপ্টার যেটা আছে, এই 4টা চ্যাপ্টার সুন্দরভাবে পড়ে নেবে। আমি বললাম যে বোঝাও দরকার নাই, কিন্তু শুধু পড়বা। এটা পড়লে পরে দেখবে যে একবার ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে, যখন আমাদের এই লেকচারের সাথে তোমাদেরকে মিলে যাবে। ঠিক আছে? জি স্যার। जी सर। আরো কোনো কোশ্চেন? আরো কারো কোনো কোশ্চেন? তো আমরা এখানে তাহলে শেষ করে দেই, কোশ্চেন না থাকলে। প্রসেক্টর তুমি তাহলে পার্সেন্টেজ গুলো পাঠিয়ে দাও, ঠিক আছে? ওই 9 জনের পার্সেন্টেজ পাঠিয়ে দাও। জি স্যার, আমি পাঠাইছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার ওই 9 জনের মধ্যে স্যার 3 জনের প্রবলেম স্যার জানাইছে স্যার। 3 জন আরো আসছে? এই যে এখন এই সময় আসলে হবে? স্যার ওই না স্যার, এখন না স্যার। আচ্ছা, আগে স্যার ওরা কয়জন ছিল ছিল? স্যার। স্যার সপ্তাহে আজকে পুরো ক্লাসে স্যার 44 জন প্রেজেন্ট ছিল। আচ্ছা, যদি 40 থাকে, 44 জন, বাকি কয়জনের দাও? 6 জন স্যার, 6 জনের আমি দিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ, ঠিক আছে, এটা দিয়ে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। अस्सलाम वालेकुम सर।